অডিও বুক বাই ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের উপন্যাস আজ চিত্রার বিয়ে, আজকের দ্বিতীয় পর্ব। বৃষ্টি আসার মুখে চিত্রার বাবা নিউ মার্কেটের কাঁচা বাজারে ঢুকে পড়লেন। কাঁচা বাজারে ঘুরতে তার ভালো লাগে। প্রথম কিছুক্ষণ তিনি সবজি দেখেন, কলার থোড় হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। একটা পাতা উঁচু করে ভেতরটা দেখেন, ফুলগুলি সোনালি আছে কিনা। থোড় কেনার সময় এটাই বিবেচ্য। সজনে ডাঁটা হাতে নিয়ে দোকানি দেখতে না পায় এমনভাবে পুট করে সজনে ডাঁটার মাথা ভেঙে গন্ধ শুকেন। গাছ থেকে সদ্য পেড়ে আনা ডাঁটার ঘ্রাণ একরকম, আর 7 দিনের বাসি চিমসে ধরা সজনের ঘ্রাণ অন্যরকম। তার আগ্রহ সবচেয়ে বেশি ক্যাপসিকামে। এই সবজি তিনি আগে কখনো খাননি। মরিচ মরিচ গন্ধ, আবার ঠিক মরিচও না। তিনি কাঁচা বাজারে যখনই ঢোকেন তখনই এই সবজিটা কিনতে ইচ্ছে করে। 15 টাকা পিসের সবজি কেনা সম্ভব না। তার চেয়েও বড় ভয় শায়লা রাগ করবে। নতুন কিছু নিয়ে গেলেই শায়লা রাগ করে। একবার তিনি 1 কেজি মেটে আলু নিয়ে গেলেন। শায়লা বলল, কি এনেছো তুমি? জিনিসটা কি? দেখতে এত কুৎসিত। তিনি মিনমিনে গলায় বললেন, মেটে আলু। মেটে আলুর নাম জীবনে শুনিনি। এটা কি বস্তু? জংলি আলু? চাষ করতে হয় না? বনে বাদারে আপনাতেই হয়। খেতে ভালো। আমাদের জংলি আলু খেতে হবে কেন? আমরা কি জংলি? উদ্ভট কিছু দেখলেই কিনে ফেলতে হয়। কি এক বস্তু নিয়ে এসেছ, কালো, ছাতা পড়ে আছে। তোমার মেয়েরা তো এই জংলি জিনিস কখনো খাবে না। আমার জন্যে আলাদা করে একটু রান্না করে দিও। তোমার জন্যে আলাদা রান্না? এক বাড়িতে 2 রকমের রান্না? ভাবতেও খারাপ লাগলো না? একজন উঠতি পড়া বাবুর্চি রেখে দাও, যে শুধু তোমার রান্না বান্না করবে। জংলি আলু কিনবে, জংলি মোরগ কিনবে। বাজারে জংলি মোরগ পাওয়া যায় না? মেটে আলু বাড়িতে রান্না হয়নি। রান্নাঘরের এক কোণায় কিছুদিন আলুগুলি পড়ে রইল। তারপর সেখানেই চারা গজিয়ে গেল। সোনালি এবং সবুজ রঙের গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। দেখার মতো দৃশ্য। রহমান সাহেব প্রতিদিন অফিসে যাবার আগে টুক করে রান্নাঘরে ঢুকে দেখে আসতেন। একসময় তিনি বাড়ির পেছনে চারাগুলি পুঁতে দিলেন। গাছ যদি হয় মন্দ কি, গাছের জন্যে আলাদা যত্ন করতে হবে না। জংলি গাছ, এদের যত্ন লাগে না। শায়লার নজরে হয়তো পড়বে না, বাড়ির পেছন দিকে এসে যায় না। আরেকবার তিনি 1 ডজন কুমড়ার ফুল নিয়ে এলেন। কুমড়ার ফুল সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও নেতিয়ে থাকা ফুল পাওয়া যায়। সেদিনের ফুলগুলি ছিল টাটকা। মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই গাছ থেকে পাড়া হয়েছে। ফুলের বোটায় কষ লেগে আছে। শায়লা ফুল দেখে ভুরু কুঁচকে বললেন, ফুল দিয়ে কি করতে হবে? বড়া বানিয়ে খাওয়াতে হবে? রহমান সাহেব মাথা নিচু গলায় বললেন, কুমড়ো ফুলের বড়া অতি সুখাদ্য। টাটকা টাটকা ভেজে দিও। তোমার মেয়েরা পছন্দ করবে? শায়লা বিরক্ত গলায় বললেন, ঘরে বেসন নেই। কেন এইসব যন্ত্রণা করো? ফুল খাওয়ার দরকার কি? ফুল দেখার জিনিস। সেই ফুল খেয়ে ফেলতে হবে কেন? ফুলের বড়া ডুবা তেলে ভাজতে হয়। কি পরিমাণ তেল লাগে সেটা জানো? আমি প্রাণপণ চেষ্টা করছি খরচ কমাতে, আর তুমি চেষ্টা করছো কিভাবে খরচটা 3 গুণ করা যায়। রহমান সাহেব বেসন কিনে আনলেন, তেল কিনে আনলেন। এত আয়োজনের সেই ফুল শেষ পর্যন্ত ভাজা হলো না। শায়লা ফুল ধুতে গিয়ে দেখেন ফুলের ভেতর থেকে হলুদ পোকা বের হচ্ছে। তিনি তৎক্ষণাৎ বুয়াকে বললেন, ফুল ফেলে দিয়ে আসতে। রহমান সাহেব আজ আর সবজি বাজারে গেলেন না, সরাসরি মাছের এলাকায় চলে এলেন। কত রকমের মাছ সাজানো, দেখতেই ভালো লাগে। মেয়েরা যেমন শাড়ি গয়নার দোকান ঘুরে বেড়াতে পছন্দ করে, সুন্দর কোনো শাড়ি দেখলেই বলে, এই শাড়িটা নামান তো, জমিনটা দেখি। রহমান সাহেবও তাই করেন। নতুন কোনো মাছ দেখলেই খুব আনন্দের সঙ্গে মাছ হাতে নেন।
রামসোস মাছের দাড়িতে হাত বুলোতে তার ভালো লাগে। টাটকা বোয়াল, মুখটা লাল, মনে হয় এইমাত্র ঠোঁটে লিপস্টিক দিয়েছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো দৃশ্য। টাটকা বাছা মাছ দেখে মনে হয় রূপার পাত, কেমন ঝকমক করে। রহমান সাহেব আজ এসেছেন মাছ কিনতে, দেখতে না। অনেক দিন থেকেই তার একটা ইলিশ মাছ কেনার শখ। গোল সাইজের মাঝারি ইলিশ, চোখে ঈষৎ লাল রঙের ছোপ। বরিশালের ইলিশ না, পদ্মার ইলিশও না, চাঁদপুরের ইলিশ। পদ্মার ইলিশ খুব সুস্বাদু বলে যে কথাটা প্রচলিত, এটা ঠিক না। এখন স্বাদের ইলিশ, চাঁদপুরের ইলিশ। রহমান সাহেবের বাড়িতে এই মাছটা রান্না হয় না, কারণ চিত্রা ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না। গায়ে জ্বর নিয়ে একবার ইলিশ মাছ খেয়ে বমি করেছিল। তারপরই মাছের গন্ধটা তার মাথায় ঢুকে গেছে। সে বলে দিয়েছে, যদি ইলিশ মাছ রাত্রিই হয়, সে যখন বাসায় থাকবে না তখন যেন রান্না হয়। শায়লা বাড়িতে এই মাছ আনাই বন্ধ করে দিয়েছেন। সিজনের জিনিস সিজনে খেতে হয়। কমলার সিজনে একটা কমলার কোয়া হলেও মুখে দিতে হয়। জলপাইয়ের সিজনে লবণ মাখিয়ে একটা জলপাই খেতে হয়। বর্ষা হলো ইলিশের সিজন। বর্ষায় সর্ষে বাটা দিয়ে একবার ইলিশ না খেলে কিভাবে হয়? তবে ভালো ইলিশ এখন 400-500 টাকার কমে পাওয়া যায় না। আজ এই টাকার ব্যবস্থাটাও হঠাৎ করে হয়ে গিয়েছে। রহমান সাহেব তার অফিসের ড্রয়ারে খুচরা টাকা রাখেন। বেশি না, সামান্যই। 2 টাকার কিছু নোট, 5-10 টাকার কয়েকটা নোট। সেখান থেকে সিগারেট কেনার টাকা দিতে গিয়ে দেখেন 500 টাকার একটা দলা পাকানো নোট। তিনি নিজেই দলা পাকিয়েছেন। মানিব্যাগ থেকে টাকা বের করে দলা পাকানো তার স্বভাব। মাঝে মাঝেই কাজটা করেন, কেন করেন নিজে জানেন না। তিনি দলা পাকানো নোট নিয়ে সোজা করে দেখেন একটা 500 টাকার নোট। ইলিশ মাছ কেনার চিন্তাটা তখনই তার মাথায় আসে। মাছ কিনতে হবে, সরিষা কিনতে হবে। পুরনো সরিষার ঝাঁঝ বেশি, কিন্তু তিতকুটে ভাব আছে। নতুন সরিষা কিনতে হবে, কাঁচামরিচ কিনতে হবে। রান্নার সময় দেখা যাবে বাসায় কাঁচামরিচ নেই। পুঁই শাকের বড় পাতা পাওয়া গেলে খুব ভালো হয়। ইলিশের পাতুরি রান্না করা যায়। তার অতি প্রিয় খাবারের একটি। এক হালি কাগজি লেবুও কেনা দরকার। কাগজি লেবুর সুঘ্রাণ মিশিয়ে পাতুরি খাবার আনন্দই অন্যরকম। সব বাজার সারতে রাত 9টা বেজে গেল। রহমান সাহেবের মনে হলো, এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে রান্না হবে না। শায়লা অবশ্যই মাছটা ফ্রিজে রেখে দেবে। তার সময় সুযোগ অনুসারে ফ্রিজ থেকে বের হবে। রহমান সাহেব ঠিক করলেন তিনি মাছটা নিয়ে তার ছোট বোন ফরিদার বাসায় চলে যাবেন। সে থাকে কলাবাগানে। তার রান্নার হাত খুবই ভালো। তাকে বললেই হবে, তোর জন্যে মাছ এনেছি। তুই তো মাছ তুই তো পাতুরি খুব ভালো রান্না করিস। দেখি রান্না কর। সরিষা, কাঁচামরিচ সবই আছে। পুঁই পাতাও এনেছি। ফরিদা খুব আগ্রহ করে রান্না করবে এবং বলবে, ভাইয়া খেয়ে যাও। না খেয়ে গেলে রান্না করা মাছ আমি নর্দমায় ফেলে দেব। তোমার চোখের সামনেই ফেলব। আমাকে তো তুমি চেনো না। তিনি বিড়বিড় করে বললেন, বাড়িতে রান্না করেছে, ওরা না খেয়ে বসে থাকবে। ফরিদা বলবে, থাকুক না খেয়ে বসে। একবেলা বোনের সঙ্গে খেলে ভাবি কি তোমাকে শাস্তি দেবে? কানে ধরে ওঠবোস করাবে? বোনের কথায় না পেরে তিনি নিতান্ত অনিচ্ছায় রাজি হবেন। বলবেন, আচ্ছা ঠিক আছে, খেয়েই যাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি ফরিদার বাসায় উপস্থিত হলেন। ফরিদা গরম চাদর গায়ে জড়িয়ে দরজা খুলল। তার চোখ মুখ লাল, চুল উস্কো খুস্কো। তিনি বললেন, কি হয়েছে রে? ফরিদা বলল, জ্বর এসেছে। সকাল থেকে বুকে ব্যথা করছে। ওকে বললাম, ডাক্তারের কাছে নিয়ে যাও। ও বলল, ডাক্তারেরা বিকালে চেম্বারে বসে, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাব। এখন বাজে 9:30। সাহেব এখনও ফিরেন নাই। বুকে ব্যথা কি বেশি? দুপুরে বেশি ছিল, এখন কম। পানি খেলে ব্যথাটা কমে। 4-5 বালতি পানি খেয়ে ফেলেছি। জহির গেছে কোথায়? মনে হয় তাস খেলতে গেছে। তাসের নেশা হয়েছে। রোজ সন্ধ্যায় বন্ধুর বাসায় তাস খেলতে যায়। আমার ধারণা পয়সা দিয়ে খেলে। বলিস কি? ফরিদা কাঁদো কাঁদো গলায় বলল, কত রকম যন্ত্রণার মধ্যে যে আছি তোমাকে কি বলবো, বলতে লজ্জাও লাগে।
ব্যাগে কি মাছ? রহমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তুই ইলিশ মাছ ভালো রাঁধিস, তোর জন্য একটা মাছ নিয়ে এলাম। মাছটা টাটকা, এখনই রেঁধে ফেল। টাটকা মাছের স্বাদই অন্যরকম। এখন মাছ রাঁধতে পারবো না ভাইয়া, রান্নাবান্না আমার মাথায় উঠেছে। কত কিছু যে ঘটেছে তুমি তো জানোই না। বাবুর বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, এক রাত ছিল হাজতে। বলিস কি, রিক্সা করে যাচ্ছিল, পেছন থেকে একটা প্রাইভেট কার এসে রিক্সায় ধাক্কা দেয়। সে রিক্সা থেকে নেমে তার স্বভাব মতো গাড়ির ড্রাইভারকে টেনে বের করে চড়থাপ্পড় দেয়। গাড়িটা হলো সরকারি দলের এমপির। এমপি সাহেবের শালা গাড়িতে বসেছিল। বুঝতেই তো পারছো, এমপির শালা তো সহজ জিনিস না। এদের হম্বিতম্বি হয় মন্ত্রীদের মতো। এমপি শালার কারণে পুলিশবাবুর বাবাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে গেল। জননিরাপত্তা আইনে মামলা দিয়ে দেবে এমন অবস্থা। শেষে মন্ত্রী টন্ত্রী ধরে ছাড়া পেয়েছে। গাড়ির ওই ড্রাইভারের পায়ে ধরে তাকে মাফ চাইতে হয়েছে। কি লজ্জা বলো তো ভাইয়া। লজ্জা তো বটেই। তো শরীরটা খারাপ, তুই বিশ্রাম কর, আমি উঠি। চা না খেয়ে যেতে পারবে না, চা খাও। আরেকদিন এসে খাবো। আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসে খেও। এখন বসতে বলছি, বসো। তোমার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে? জানি না তো। কি বলো জানি না? জানো ঠিকই, বলবে না। তোমার কি ধারণা আমাদের বললে আমরা বিয়ে ভাঙিয়ে দেব? ছি ছি, কি বলিস তুই? কিছু মনে করো না ভাইয়া, যা বললাম মনের দুঃখে বললাম। তোমাদের কোনো ব্যাপারেই তো এখন আমরা নেই। বাবুর জন্মদিন করলাম, ভাবিকে, তোমার দুই মেয়েকে আমি নিজে গিয়ে বলে এলাম। তুমি ঠিকই এলে, ভাবি এলো না। মেয়ে দুটোকে পাঠাতে পারতো, তাও পাঠালো না। হয়তো আমরা তোমার মেয়ের বিয়েতে দাওয়াতও পাবো না। বাবুর বাবা গরিব তো, এই জন্যে এত অবহেলা। বড়লোক হতো, পাজেরও গাড়ি থাকতো, ঠিকই ভাবি দুই মেয়েকে নিয়ে বাবুর জন্মদিনে আসতো। ভাইয়া, আমার কথায় রাগ করছো না তো? না, রাগ করছি না। রাগ করলেও আমার মনের কথা আমি বলবই। নিজের ভাইকে না বললে কাকে বলবো? ভাইয়া, চিত্রার যে ছেলের সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে নাকি বিরাট মালদার পার্টি, জাহাজের মালিক, বিদেশেই থাকে, হঠাৎ হঠাৎ দেশে আসে। আমি কিছুই জানি না। ফরিদা, আজকে উঠি, আমার শরীরটাও ভালো না। কি হয়েছে তোমার? মাঝে মাঝে মাথায় খুব যন্ত্রণা হয়। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর খারাপ। চুল সব পেকে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো। ভিটামিন খাও ভাইয়া। বাবুর বাবা রোজ সকালে কি একটা ভিটামিন খায়। ও স্বাস্থ্য দেখো কত ভালো। এমপি শালার ড্রাইভারকে এক থাপ্পড় দিয়েছিল, এতেই ড্রাইভারের গাল বেঁকে গেছে। রহমান হাসলেন। ফরিদা রাগী গলায় বলল, তুমি হাসবে না, হাসির কোনো কথা না। আমি ভিটামিন ফাইলটা নিয়ে আসছি, তুমি নিয়ে যাও। ওকে বলবো আরেক ফাইল কিনে নিতে। লাগবে না, তুই নাম বল, আমি কিনে নেব। তুমি জন্মেও কিনবে না, তোমাকে আমি চিনি না। ফাইলটা নিয়ে যাও। ফরিদা ভিটামিনের ফাইল এনে রহমান সাহেবের হাতে দিতে দিতে বলল, ভাইয়া, তুমি এতক্ষণ ছিলে, একবারও তো বাবুর খোঁজ করলে না। অথচ এই ছেলে বড় মামা বলতে পাগল। বাবু ঘুমাচ্ছে নাকি? না, ও গেছে তার চাচার বাসায়। ওদের কম্পিউটার আছে, কম্পিউটারে গেম খেলতে গেছে। বাবুর একটা কম্পিউটারের এত শখ, অথচ এটাই দিতে পারছি না। ঘরে একটা কম্পিউটার থাকলে কত জ্ঞান হয়। ভাই, একটু চেষ্টা করে দেখো তো, লোনে কম্পিউটার কেনা যায় কি না। মাসে মাসে লোন শোধ দিতাম। আমার তো এরকম পরিচিত কেউ নেই। তারপরেও একে ওকে জিজ্ঞেস করে দেখো। আমি তো আর তোমাকে কিনে দিতে বলছি না। মানুষের কাছ থেকে চেয়ে চিনতে উপহার নেওয়া আমার স্বভাবের মধ্যে নেই। রহমান সাহেব বাড়ি ফিরলেন কাক ভেজা হয়ে। বাস থেকে অনেকটা পথ বৃষ্টিতে হাঁটতে হয়েছে। রিক্সা ছিল, 5 টাকা ভাড়ার জায়গায় সব রিক্সাই চাচ্ছে 15 টাকা। একজন চাইল 20 টাকা। তিনি বৃষ্টিতে ভিজিয়ে রওনা হলেন। আষাঢ় মাসের বৃষ্টিতে ঠান্ডা লাগে না, শ্রাবণ মাসের বৃষ্টিতে গায়ে কাঁপন ধরে যায়। বাড়ির কাছাকাছি এসে তার মনে হলো জ্বর এসে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছে। খুব খিদেও লেগেছে।
ইলিশ মাছ গরম গরম ভেজে দিলে এক গামলা ভাত খেয়ে ফেলা যেত। বাড়িতে কেউ নেই। কাজের বুয়া জৈতুরীর মা আয়োজন করে টিভি দেখছে। সামনে পানের বাটা। রহমান সাহেবকে দেখে জৈতুরীর মা বলল, খালুজান, বাড়িতে কেউ নাই। রহমান সাহেব বললেন, আচ্ছা। তারা হেই সন্ধ্যাকালে গেছে। অখন রাইত বাজে 10টা। টিভির খবরও শেষ। রহমান সাহেব আবারও বললেন, আচ্ছা। বাড়িতে কেউ নেই শুনে তিনি শান্তি বোধ করছেন। তাকে কৈফিয়ত দিতে হবে না। কেউ কঠিন গলায় জানতে চাইবে না, বাড়ি ফিরতে এত রাত হলো কেন, বৃষ্টিতে ভেজার দরকার পড়ল কেন। জৈতরীর মা, আজ রান্না কি? ডিমের সালুন, কুমড়া ভাজি, ডাইল। ভাত দিয়ে দাও, আমি গোসল করে আসি। পায়ে নোংরা পানি লেগেছে। গরম পানি দিব খালুজান? চুলাত পানি গরম আছে। আচ্ছা দাও। আমাদের জন্যে চিন্তা লাগতাছে খালুজান। সন্ধ্যাকালে গেছে, অখন বাজে 10টা। দেশের অবস্থা ভালো না। রহমান সাহেব কিছু বললেন না। তোয়ালে হাতে বাথরুমের দিকে রওনা হলেন। স্ত্রী কন্যাদের জন্যে তার কেন কোনো দুশ্চিন্তা হচ্ছে না, এটা ভেবে সামান্য চিন্তিত বোধ করলেন। তার ইচ্ছা করছে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়তে। বৃষ্টির রাতে ঘুমটা আরামের হবে। যদিও ঘুমানো ঠিক হবে না, ওদের ফিরে আসা পর্যন্ত জেগে থাকতে হবে। রহমান সাহেব গরম পানি দিয়ে আরাম করে গোসল করলেন। ভাতও খেলেন আরাম করে। তার পকেটে রাখা সিগারেটের প্যাকটা ভিজে নেতা নেতা হয়ে গিয়েছিল। জৈতুরীর মা চুলার পাশে রেখে সেই নেতা নেতা সিগারেটও ঠিক করে ফেলল। তিনি আরাম করে সিগারেট ধরালেন। তার নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হতে লাগলো। জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। অফিসে দুপুরে খাবার পর সবসময় একটা পান খান, কিন্তু এ বাড়িতে পান খাওয়া নিষেধ। শাইলা পান জীবনও দেখতেই পারে না। এ বাড়িতে শুধু জৈতুরীর মার পান খাওয়ার অনুমতি আছে। খালুজান, আপনার টেলিফোন। ছোট আফা টেলিফোন করছে। রহমান সাহেব ভয়ে ভয়ে টেলিফোন ধরতে গেলেন। বাড়ির কেউ টেলিফোন করছে শুনলেই তার ভয় ভয় লাগে। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়, যেন টেলিফোনে তার কাছে কেউ কৈফিয়ত তলব করবে। হ্যালো বাবা। হ্যাঁ, আমরা বাইরে খেতে এসেছিলাম। সেখান থেকে বড় খালার বাসায় গিয়েছি। বড় খালা ছাড়ছে না। আমরা রাতে এখানে থেকে যাব। আচ্ছা। আবার বিয়ে ঠিক হয়ে গেছে। তারিখও হয়ে গেছে। সেপ্টেম্বরের 7 তারিখ, শুক্রবার। আচ্ছা। আমরা ভাবছিলাম ওরা বোধহয় নো করে দেবে। তুমি কি ভেবেছিলে, ইয়েস না নো? বিয়ের কথাবার্তা আলাপ আলোচনার কিছুই রহমান সাহেব জানেন না। তারপরেও বললেন, ইয়েস ভেবেছিলাম। আমিও ইয়েস ভেবেছিলাম। আপাকে কেউ দেখবে আর পছন্দ করবে না, এটা হতেই পারে না। বাবা, তুমি মার সঙ্গে কথা বলো। শায়লা গম্ভীর গলায় বললেন, তুমি কখন বাসায় এসেছ? রহমান সাহেব মিনমিন করে বললেন, আজ একটু দেরি হয়েছে। এটা তো নতুন কিছু না, দেরি তো রোজই হচ্ছে। চিত্রা তার স্কলারশিপের টাকায় আজ আমাদের খাওয়ালো। তোমাকেও নিয়ে যেতে চাচ্ছিল। তুমি তো রাত 10টার আগে বাসাতেই ফেরো না। কোথায় কোথায় ঘুরে বেড়াও কে জানে। ভাত খেয়েছ? হুম। দরজা ভালো করে বন্ধ করে ঘুমাবে। রান্নাঘরে গিয়ে দেখবে গ্যাসের চুলা বন্ধ করা হয়েছে কিনা। আচ্ছা। মাছের চৌবাচ্চায় সিগারেটের টুকরা ফেলবে না। আচ্ছা। প্রতিদিন না করি তারপরেও তো ফেলো। আর ফেলবো না। চিত্রার বিয়ে তো ঠিক হয়ে গেল। এই বৃহস্পতিবারে এঙ্গেজমেন্ট। দয়া করে বাসায় থেকো। ওই দিন আবার ভাই বোনদের বাসায় রওনা হয় না। তোমার একমাত্র কাজই তো আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে ফকিরের মতো ঘুরে বেড়ানো। চিত্রের এঙ্গেজমেন্টের দিন তুমি অফিসের 2-1 কলিগকে বলতে চাইলে বলতে পারো। তাই বলে অফিস শুদ্ধ সবাইকে নিয়ে এসো না। আচ্ছা, টেলিফোন রাখলাম। চিত্রাকে কিছু বলবে? না থাক। মেয়েকে অভিনন্দন দাও। ধরো, আমি চিত্রাকে দিচ্ছি। রহমান সাহেব অনেকক্ষণ টেলিফোন ধরে বসে রইলেন। চিত্রা বোধহয় দূরে কোথাও ছিল। রহমান সাহেব কিছুতেই ঠিক করতে পারলেন না মেয়েকে কি বলবেন।
চিত্রা, তোমাকে বিয়ে ঠিক হবার কারণে অভিনন্দন। এই ধরনের কথা কি মেয়েকে বলা যায়? এ তো মহাবিপদ। হ্যালো বাবা। হ্যাঁ, তোমার একটা চাইনিজ পাওনা রইল। একদিন শুধু তুমি আর আমি চাইনিজ খেয়ে আসবো। কবে? তুমি যেদিন বলবে সেদিন। তুমি যদি আগামীকাল যেতে চাও, আগামীকালই নিয়ে যাও। যাবে আগামীকাল? আচ্ছা। টেলিফোন রাখি বাবা। আর কিছু বলবে? না। যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা। রহমান সাহেবের খুব আনন্দ লাগছে। জ্বর ভাব পুরোপুরি চলে গেছে। জয়তরীর মা টিভি দেখছে। তার ইচ্ছে করছে জয়তরীর মার সঙ্গে বসে টিভি দেখতে। রহমান সাহেব বললেন, জয়তরীর মা, তোমার পানের বাটা থেকে একটা পান বানিয়ে দাও তো। আর শোনো, আগামীকাল রাতে আমার জন্যে কিন্তু রান্না করবে না। আমি বাইরে খাবো। আমার দাওয়াত আছে। যে আচ্ছা। পানে জর্দা দিমো? হ্যাঁ দাও, বেশি দিও না। তিনি পান খেলেন, পানের সঙ্গে সিগারেট খেলেন, জৈতরীর মার সঙ্গে গানের অনুষ্ঠান দেখলেন। ঘুমোতে যাবার আগে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁকে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেজা বাগানবিলাসের পাতা চকচক করছে। মনে হচ্ছে চাঁদের আলো আঠার মতো গাছের গায়ে লেগে গেছে। মাছের চৌবাচ্চার পাশে কে যেন বসে আছে, সিগারেট টানছে। সিগারেটের আগুন উঠছে, নামছে। তার দিকে পেছন দিয়ে বসেছে বলে তিনি মুখ দেখতে পাচ্ছেন না। রহমান সাহেব দরজা খুলে বাইরে বের হয়ে এলেন। চৌবাচ্চার পাশে দাঁড়ানো মানুষটা তার পায়ের শব্দ পেয়েই চমকে উঠে দাঁড়ালো। কে? চাচাজি, আমি মজনু। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না চাচাজি। রহমান সাহেব মানুষটাকে চিনতে পারছেন না, তবু পরিচিত মানুষের মতো কথা চালিয়ে যাচ্ছেন। তার ধারণা কিছুক্ষণের মধ্যেই তিনি চিনতে পারবেন। তার এই সমস্যা আগে ছিল না, কিছুদিন হলো হচ্ছে। পরিচিত মানুষদেরও চিনতে সময় লাগে, তবে শেষ পর্যন্ত চিনতে পারেন। ছেলেটাকে এখন চিনলেন। ভাড়াটে নিজাম সাহেবের চাচাতো ভাই। তাদের সঙ্গেই থাকে। বছর দুই আগে চাকরির খোঁজে এসেছিল, চাকরি হয়নি। সে এই বাড়িতেই আছে, নিজাম সাহেবের যাবতীয় কাজকর্ম করে দেয়। বাজার করা, ইলেকট্রিসিটি বিল দেয়া, ঘর মুছে দেয়া, সব কাজেই সে পারদর্শী। রোজই যে ছেলের সঙ্গে দেখা হয় তাকে চিনতে না পারায় রহমান সাহেবের খুবই অবাক লাগলো। তুমি একটু আগে সিগারেট খাচ্ছিলে না? মজনু জবাব দিল না, মাথা নিচু করে রইল। রহমান সাহেব আনন্দিত গলায় বললেন, জ্বলন্ত সিগারেটের টুকরাটা তুমি চৌবাচ্চায় ফেলেছ, তাই না? জি। একটা রহস্যভেদ হলো, বুঝলে বাবা। চিত্রার মার ধারণা আমি এই চৌবাচ্চায় সিগারেট ফেলতাম, অথচ আমি ফেলতাম না। রোজ সকালে সিগারেটের টুকরা দেখা যেত। তখন আমি কি ভাবতাম জানো? আমি ভাবতাম আমি সিগারেট ফেলে ভুলে যাচ্ছি। ইদানিং আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে। শুরুতে তুমি যে কথাবার্তা বলছিলে, আমি তোমাকে চিনতে পারছিলাম না। তুমি বললে না তোমার নাম মজনু? আমি ভাবছিলাম কোন মজনু। বাবা, তুমি কি খাওয়া দাওয়া করেছ? মজনু চুপ করে রইল। রাত 12টার মতো বাজে, এখনো না খেয়ে আছো? যাও খেয়ে শুয়ে পড়ো। মজনু নিচু গলায় বলল, ভাত খাবো না চাচাজি। খাবে না কেন? ভাইজানের বাসায় যেতে ভয় লাগছে। কেন? ভাইজান 3,500 টাকা দিয়ে আমাকে এক জায়গায় পাঠিয়েছিল। টাকাটা হাইজ্যাকাররা নিয়ে গেছে। ওনাকে এটা কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি বিশ্বাস করবেন না। উনি ভাববেন টাকাটা আমি মেরে দিয়েছি। তা মনে করবেন কেন? ভাইজান আমাকে বিশ্বাস করে না। চাচাজি, আমি খুবই গরিব, কিন্তু এসব কাজ আমি করি না। বিশ্বাস না করলে না করবে, তাই বলে ভাত না খেয়ে থাকবে নাকি? যাও, সব খুলে বলো, তারপর খাওয়া দাওয়া করো। তোমাকে তো আর না খাইয়ে রাখবে না। আচ্ছা যাই, এমন খিদে লেগেছে চাচাজি, খিদার চোটে মাথায় বেদনা শুরু হয়েছে। চাচাজি, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করব, অবশ্যই করব। আমার জন্য একটা চাকরির চেষ্টাও দেখবেন চাচাজি। আমি ইন্টারমিডিয়েট পাস, 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাই নাই। এসএসসিতে ফার্স্ট ডিভিশন ছিল। জেনারেল অঙ্কে লেটার মার্ক ছিল। যে কোনো চাকরি আমি করব চাচাজি। পিওনের চাকরি, দারোয়ানের চাকরি, ক্লাস 2-3 ছাত্রদের প্রাইভেটও পড়াতে পারবো। একটু চেষ্টা নেবেন চাচাজি, খুব কষ্টে আছি।
আমি চেষ্টা নিব। যাও খেতে যাও। আজ তোমাদের বাসায় রান্না কি? গরুর মাংস। দুপুরে গরুর মাংস এনেছিলাম। এরা দুপুরে যা রাঁধে রাতে সেটাই খায়। রাতে ভাত ছাড়া আর কিছু রান্না হয় না। দুপুরে যদি ডাল শেষ হয়ে যায়, রাতে আর ডাল রাঁধবে না। আমি ডাল ছাড়া খেতে পারি না। রহমান সাহেব আগ্রহের সঙ্গে বললেন, আমিও পারি না। আগে সব তরকারির সঙ্গে ডাল খেতাম। চিতার মা বলতো, সব কিছুর সঙ্গে ডাল মেশালে তরকারির স্বাদ কিভাবে পাবে? এখন সবার শেষে ডাল খাই। অভ্যেস হয়ে গেছে। মানুষ অভ্যেসের দাস। চাচাজি, আমি যাই। যাও, কোনো দুশ্চিন্তা করবে না। আমার চাকরির ব্যাপারে একটু মাথায় রাখবেন চাচাজি। অবশ্যই মাথায় রাখব। রহমান সাহেবের ঘুম চলে গেছে। তিনি আরও কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলেন। মজনুর সমস্যার সমাধান হয়েছে কিনা এটা না জেনে ঘুমোতে যেতেও ইচ্ছে করছে না। বেচারা ডাল ছাড়া খেতে পারে না। ওদের বাড়িতে আবার রাতে রান্না হয় না। দুপুরে ডাল আছে কিনা কে জানে। তার বাড়িতে ডাল আছে। একবারই ডাল পাঠিয়ে দিতে পারলে ভালো হতো। তিনি চৌবাচ্চার পাশে বসে একটা সিগারেট ধরালেন। শায়লা আজ চৌবাচ্চার মাছ জারে ভরতে ভুলে গেছে। মাছগুলি মনের আনন্দে ছোটাছুটি করছে। বৃষ্টির পানি পেয়ে তাদের বোধহয় ভালো লাগছে। চৌবাচ্চার চাঁদের প্রতিবিম্ব চট করে চোখে পড়ে না। মাথা এদিক ওদিক করতে হয়। রহমান সাহেব মাথা এদিক ওদিক করে চাঁদ দেখতে লাগলেন। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটল। বড় একটা মাছ পানির ভেতর থেকে মুখ বের করে খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট গলায় বলল, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। রহমান সাহেবের গা গিয়ে রহমান সাহেবের গা দিয়ে শীতল স্রোত বয়ে এলো। ঘটনা কি? মাছ কেন মানুষের মতো কথা বলবে? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপ হলে তো সর্বনাশ, চাকরি চলে যাবে। এরা তাকে কোনো পাগলাগারোতে ভর্তি করিয়ে দিয়ে আসবে। পাগলদের সঙ্গে থেকে থেকেই তার মাথা আরও খারাপ হবে। তিনি চৌবাচ্চার দিকে আবারও তাকালেন। বড় মাছটা মুখ বের করে ঠোঁট নাড়ছে, তবে এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না। শুধু বিজ বিজ শব্দ হচ্ছে। রহমান সাহেব বিড়বিড় করে বললেন, আল্লাহ রহম করো গো, রহম করো। মেয়ের এঙ্গেজমেন্ট উপলক্ষে শায়লা অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছেন। অফিস থেকে ছুটি তিনি এর আগেও নিয়েছেন, কিন্তু এবারে ছুটির দরখাস্ত লিখতে যে আনন্দ পেয়েছেন সে আনন্দ কখনো পাননি। ডিরেক্টর সাহেব বললেন, বিয়ে দেবার মতো বড় মেয়ে আপনার আছে তাই তো জানতাম না। আপনাকে দেখি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মনে হয়। ছেলে কি করে? শায়লা গভীর আনন্দের সঙ্গে বললেন, ম্যারিন ইঞ্জিনিয়ার। ডিরেক্টর সাহেব অবাক হয়ে বললেন, ভালো ছেলে পেয়েছেন তো। প্রেমের বিয়ে নাকি? জি না, আমার মেয়েরা প্রেম করা টাইপ না, ঘরোয়া ধরনের মেয়ে। ছেলের বাবা কি করেন? চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, এখন রিটায়ার করেছেন। ছেলের দাদাকে আপনি হয়তো চিনবেন, সাবিউল্লাহ খান। সোহরাওয়ার্দী সাহেবের আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বাবা, বড় গাছে দড়ি বেঁধেছেন। ভেরি গুড। স্যার, আমি খুবই খুশি হব যদি মেয়ের এঙ্গেজমেন্টের দিন উপস্থিত থাকেন। আমার তো তেমন কেউ নেই। ছেলেপক্ষ হলো জাহাজ আর আমরা কাগজের নৌকা। যাব, আমি অবশ্যই যাব। বিয়ে হচ্ছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখে। ছেলের আত্মীয় স্বজন বেশিরভাগই থাকে দেশের বাইরে। বড় ছেলের বিয়ে আত্মীয় স্বজন সবাই আসবে, এই জন্যেই সময় নিচ্ছে। ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ। শায়লা 4 দিনের ছুটি নিয়েছেন এই খবর শুনে চিত্রা হাসতে হাসতে বলল, 4 দিন তুমি ঘরে বসে থেকে কি করবে? তোমার কাজ কি? শায়লা অবাক হয়ে বললেন, কি বলিস তুই? আমার কোনো কাজ নেই? না, নেই। ওরা আসবে, চাটা খেয়ে চলে যাবে, তার জন্যে 4 দিন ছুটি নিলে? চায়ের সঙ্গে নাস্তা কী তৈরি করবে সেটা চিন্তা করার জন্যে 2 দিন, আর নাস্তা বানানোর জন্যে 2 দিন। শায়লা বিরক্ত হয়ে বললেন, তুই বোকার মতো কথা বলবি না। মাথার ঘায়ে আমার কুত্তা পাগলের মতো অবস্থা। নিঃশ্বাস ফেলার সময় পাবো কিনা সেটা পর্যন্ত বুঝতে পারছি না। পুরো সপ্তাহটাই ছুটি নেওয়া উচিত ছিল। প্লিজ বলো তো, এত কি তোমার কাজ? শায়লা মেয়ের সামনে থেকে উঠে গেলেন। মেয়েকে কাজ বলার মতো সময় তার নেই। এঙ্গেজমেন্টের দিন
পরার জন্য শাড়ি কিনতে হবে, এক সেট হালকা গয়না বানিয়ে দেবেন। খাবার দাবার কিছু ঘরে করা হবে, কিছু বাইরে থেকে কেনা হবে, এটাও ঠিক করতে হবে। এদিকে চিত্রার উত্তরার খালা টেলিফোন করে বলেছেন একজন কাজীর সঙ্গে যোগাযোগ রাখতে। অনেক সময় এরকম হয়, এঙ্গেজমেন্টের পর বরপক্ষের কোনো মুরব্বি বলে বসেন বিয়ে পড়ানো হয়ে যাক, তখন তাদের মুখের উপর না করা যায় না। এঙ্গেজমেন্টের দিন বরকে কী দেয়া হবে বা দেয়া হবে না সেটা নিয়েও আলোচনার দরকার। ছেলে তাকে সালাম করবে, তখন একটা আংটি তো তাকে পরাতে হবে। 1500 টাকা দামের সস্তার আংটি কিনলে চলবে না, ওদের সম্মানের দিকে লক্ষ্য রেখে আংটি কিনতে হবে। বড় গাছে নৌকা বাঁধার সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। নৌকা যত ছোট, অসুবিধা তত বেশি। এদিকে কাকতালীয়ভাবে একটা ব্যাপার ঘটে গেছে। গত মাসে টিভি থেকে চিত্রা গান গাওয়ার প্রোগ্রাম পেয়েছিল। সেই গান রেকর্ড করা হয়েছে, প্রচার হয়নি। গানটা প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে? বরপক্ষের আসার কথা 4টায়। ওরা নিশ্চয়ই সময় মতো আসবে না, আসতে আসতে 5টা বাজবে। কথাবার্তা বলা, নাস্তা খাওয়া, এতে 6টা বেজে যাবে। তখন হঠাৎ ছায়লা চমকে উঠে বলবেন, আশ্চর্য, ভুলেই তো গেছি, আজ টিভিতে চিত্রার প্রোগ্রাম আছে। এই তোরা কেউ টিভিটা ছাড় না। বাসার টিভিটা খারাপ, মাঝে মাঝে রং চলে যায়, টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। উত্তরের বড় আপার টিভিটা এনে রাখতে হবে। তবে মেয়ের গান নিয়ে আদিক্ষেতা করা যাবে না। গানের মাঝখানে শায়লা উঠে যাবেন নিজের জন্য চা বানিয়ে আনতে। চা নিয়ে ঢুকবেন গান শেষ হবার পর এবং বলবেন, গান শেষ হয়ে গেল নাকি? যেন টিভিতে গান গাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। গানের অনুষ্ঠানের পর খুব স্বাভাবিকভাবেই গান প্রসঙ্গে কিছুক্ষণ কথা হবে। তখন শায়লা বলবেন, ক্যাসেট কোম্পানিগুলো গানের ক্যাসেট বের করতে চায়, আমি রাজি না। মেয়ে তো একেবারেই রাজি না। তার কাছে গান হলো খুবই পার্সোনাল ব্যাপার, নিজের আনন্দের জন্য গান করা। ক্যাসেটে গান বের হবে, মানুষের ঘরে ঘরে তার গলার স্বর পৌঁছে দেয়া, এটা নাকি চিত্রার ভালো লাগে না। আমি অবশ্যই এসব কিছু ভাবি না, তারপরেও কেন জানি ক্যাসেট বের করা আমার ভালো লাগে না। চিত্রার কিছু বান্ধবীকে খবর দেয়া দরকার। যে কোনো উৎসবে মেয়েরা সেজেগুজে কলকল করতে থাকলেই উৎসবটা জমে। তবে খেয়াল রাখতে হবে কোনো মেয়েকেই যেন চিত্রার চেয়ে সুন্দরী না দেখায়। তখন সবার চোখ গিয়ে পড়বে ওই মেয়ের দিকে। কোনো একটা পার্লার থেকে চিত্রার চুলও সেট করে আনতে হবে, খুব সিম্পল ধরনের সেটিং। জবরজং দেখালে চলবে না, আবার ঘরে বসে হাত খোপা করে ফেলেছে এরকম মনে হলেও চলবে না। কত সমস্যা। শালা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তবে এই দীর্ঘ নিঃশ্বাসে আনন্দ মিশে রইল। রহমান সাহেবকে অফিসে আজ একটু অস্থির দেখাচ্ছে। 11টা বাজেনি, এর মধ্যে 3বার চা খেয়েছেন, 2বার জর্দা দিয়ে পান খেয়েছেন, 4 খিলি পান আনিয়ে রেখেছেন, ইচ্ছে হলে খাবেন। অফিসে কারোর সঙ্গে তার তেমন সদ্ভাব নেই, তবে অফিসের বেয়ারা রতনকে তিনি খুব পছন্দ করেন। সে যখন চা বা পান নিয়ে আসে, তার সঙ্গে তিনি সংসারে কিছু টুকটাকি কথা বলেন। আজ রাতে তিনি বড় মেয়ের সঙ্গে চাইনিজ হোটেলে খেতে যাবেন, এই কথা রতনকে বলেছেন। গলা নিচু করে প্রায় ফিসফিস করে বলেছেন, হোটেলের খাওয়া আমার খুবই অপছন্দ। বড় মেয়েটা একটা শখ করেছে, এই জন্যে যাওয়া। ছেলে মেয়েদের শখের দিকটা বাবা মাকে দেখতে হয়। রতন বেশিরভাগ সময়ই আলাপ আলোচনায় অংশ নেয় না, তবে এমনভাবে কথা শোনে যে মনে হয় খুব আগ্রহ নিয়ে কথা শুনছে। রহমান সাহেব ঠিক করেছেন অফিস ছুটির পর রতনকে কাল রাতে মাছের ব্যাপারটা বলবেন। কিভাবে মাছটা তাকে বলল, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। সে অবিশ্বাস করবে না, অন্য কাউকে বললেও বেড়াবে না। অফিস ছুটির পরও রহমান সাহেব বেশ কিছুক্ষণ থাকেন। ফাঁকা অফিসে কিছুক্ষণ একা বসে থাকতে তার ভালো লাগে। তখন রতন তার জন্যে লেবু চা নিয়ে আসে। এই চায়ের দাম রতন কখনোই তাকে দিতে দেয় না। রহমান সাহেবের ইচ্ছে করছে মেয়ের এঙ্গেজমেন্টে রতনকে দাওয়াত করতে। শায়লা তো বলেছে অফিসের কোনো কলিগকে বলতে, ইচ্ছে করলে তিনি বলতে পারেন। তবে যদি প্রকাশ হয়ে পড়ে রতন একজন পিয়ন, তাহলে সমস্যা হতে পারে। রতন যদি ভালো মতো সেজেগুজে ফিটফাট হয়ে যায়, তাহলে তাকে পিয়ন মনে হবে না।
রতনকে তিনি দাওয়াতের কথা কিছু বলেননি, শুধু বলে রেখেছেন বৃহস্পতিবারটা খালি রেখো, এক জায়গায় যেতে হতে পারে। রতন ঘাড় কাত করেছে। কোথায় যেতে হবে, কি ব্যাপার, কিছুই জিজ্ঞেস করেনি। লাঞ্চের মিনিট 10 আগে রহমান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অফিসের বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার। লাঞ্চের সময়ে বড় সাহেব বাসায় লাঞ্চ করতে যান, বেশিরভাগ সময়ই ফেরেন না। এই অফিসের সবাই বড় সাহেবের ভয়ে তটস্থ হয়ে থাকেন, তবে তিনি ভয় পান না। তিনি যথাসময়ে অফিসে আসেন, মন লাগিয়ে কাজ করেন, যথাসময়েরও পরে অফিস থেকে বাড়িতে যান। গত 5 বছরে একদিনের জন্য ছুটি নেননি। তার টেবিলে কোনো পেন্ডিং ফাইল নেই। তার ভয় পাওয়ার কি আছে? তবে বড় সাহেবের চেহারা রাগী রাগী, গলার স্বরও রাগী। তিনি বড় সাহেবকে এমন কিছু বলতে যাচ্ছেন না যে সে বড় সাহেব রাগ করবেন এবং রাগী স্বর বের করবেন। বড় সাহেব টেলিফোনে কথা বলছিলেন। পর্দা সরিয়ে এই দৃশ্য দেখে রহমান সাহেব ঠিক করতে পারলেন না ঘরে ঢুকবেন নাকি ঢুকবেন না। কেউ টেলিফোনে কথা বললে হুট করে ঘরে ঢুকে পড়া ঠিক না। টেলিফোনে লোকজন অন্তরঙ্গ কথা বলে। বড় সাহেব হাতের ইশারায় রহমান সাহেবকে ঘরে ঢুকতে বললেন এবং ইশারা করলেন চেয়ারে বসার জন্যে। এটা একটা বিশেষ ভদ্রতা। বড় সাহেবের চেয়ে অনেক নিচের অফিসার, সেকশনাল ইনচার্জ পরিমলবাবু এই ভদ্রতা করেন না। তার ঘরে ঢুকলে তিনি বসতে বলেন না। কেউ বসে পড়লে বিরক্ত হয়ে তাকান। বড় সাহেব টেলিফোন কানে রেখেই রহমান সাহেবের দিকে তাকিয়ে বললেন, কী ব্যাপার? রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, স্যার আপনার কথা শেষ হোক, তারপর বলি। একসঙ্গে দুজনের কথা শোনা মুশকিল। বড় সাহেবের ভুরু কুঁচকে গেল, মুখের মধ্যে রাগ রাগ ভাব চলে এলো। রাগ করার মতো কোনো কথা রহমান সাহেব বলেছেন কিনা বুঝতে পারলেন না। বড় সাহেব টেলিফোন রিসিভার নামিয়ে রেখে শুকনা মুখে বললেন, টেলিফোন নামালাম, এখন বলুন কি ব্যাপার? রহমান সাহেব বললেন, একটা চাকরির ব্যাপারে এসেছি স্যার। বড় সাহেব বিস্মিত হয়ে বললেন, কি চাকরি? একটা ছেলে স্যার, খুবই বিপদগ্রস্ত, অতি ভালো ছেলে। মেট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, অঙ্কে লেটার ছিল। ইন্টারমিডিয়েট রেজাল্ট সামান্য খারাপ হয়েছে, 10 নম্বরের জন্যে ফার্স্ট ডিভিশন পায়নি। বড় সাহেব কথার মাঝখানেই বললেন, হোল্ড সেকেন্ড, আমরা কি চাকরির জন্য কোনো বিজ্ঞাপন দিয়েছি? জি না স্যার। তাহলে আমাকে চাকরির কথা বলছেন কেন? স্যার, ছেলেটা আমাকেই চাকরির কথা বলেছে। আমি চাকরি কোথায় পাবো? আপনারা বড় মানুষ, আপনাদের কত যোগাযোগ, যে কোনো চাকরি পেলেই চলবে। পিয়ন, দারোয়ান, টি বয়। নাম কি ছেলের? নামটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লেই আপনাকে জানাবো। যে ছেলের চাকরির জন্য সুপারিশ করছেন তার নামই মনে নেই? ছেলে কি আপনার আত্মীয়? জি না, ভাড়াটের চাচাতো ভাই। স্যার, ছেলেটা খুবই কষ্টে আছে, একটু দেখবেন। ক্লাস 2-3 পর্যন্ত ছেলে মেয়েকে সে প্রাইভেটও পড়াতে পারবে। বড় সাহেব কিছু বললেন না, বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। রহমান সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, নামটা মনে পড়লেই আপনাকে জানিয়ে দিব, ইনশাল্লাহ আজ দিনের মধ্যেই জানাবো। এমার্জেন্সি কিছু নেই, আজ দিনেই যে জানাতে হবে তা না। রহমান সাহেব নিজের সিটে ফিরে ড্রয়ারটা খুলতেই নাম মনে পড়ল, মজনু লাইলি। মজনুর মজনু। তিনি প্রায় সঙ্গে সঙ্গে উপরে উঠে গেলেন। বড় সাহেবও লাঞ্চের জন্য বের হচ্ছিলেন, তাকে নামটা জানিয়ে দিলেন। নামটা মনে পড়ছে স্যার, মজনু, লাইলি মজনুর মজনু। বড় সাহেব কিছু বললেন না, তবে তাকে দেখে মনে হলো তিনি রহমান সাহেবের কথাবার্তায় এক ধরনের মজা পাচ্ছেন। অফিস ছুটির পর রতন রং চা নিয়ে এলো। রহমান সাহেব বললেন, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে, মেয়ে বাইরে খেতে নিয়ে যাবে, লন্ড্রি থেকে কাপড় আনতে হবে। গতকালের মতো ঝড় বৃষ্টি না হলেই হয়। বেচারি আশা করে আছে আমাকে নিয়ে যাবে, ঝড় বৃষ্টি হলে তো যেতে পারবে না। যাদের গাড়ি আছে তাদের অবশ্য কোনো সমস্যা নেই, ঝড় বৃষ্টি হলেই বরং তাদের সুবিধা, বৃষ্টি দেখতে দেখতে গাড়ি করে যাওয়া। কথা ঠিক বলেছি না রতন? জি। তোমাকে কোনো একদিন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো, মাছের বিষয়, একটা গুরুত্বপূর্ণ কথা। আজই বলতাম, কিন্তু আমার আবার সকাল সকাল বাড়িতে ফেরা দরকার। কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে, এটা আমি চাই না।
আমি সবার জন্য অপেক্ষা করব, কিন্তু আমার জন্যে কেউ যেন অপেক্ষা না করে। এটা ভালো বুদ্ধি না? জি। তোমাকে যে ঘটনাটা বলবো, এটা গতকাল রাত আনুমানিক 11টার সময় ঘটেছে। আমার স্ত্রী চৌবাচ্চায় গোল্ডফিশ পুষে। সেই গোল্ডফিশ নিয়ে একটা ঘটনা কাল পরশু যে কোনো একদিন বলবো। আমি যদি ভুলে যাই, তুমি মনে করিয়ে দিও। জি আচ্ছা। আর বৃহস্পতিবারটা ফ্রি রেখো। তোমার এক জায়গায় দাওয়াত। দাওয়াতটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। ক্যান্সেল হলে মনে কষ্ট নিও না। জি আচ্ছা। সন্ধ্যার আগেই রহমান সাহেব বাড়ি ফিরলেন। চিত্রা বাড়িতে নেই। মার সঙ্গে শাড়ি কিনতে গিয়েছে। বিকেলে গিয়েছে, এখনও ফেরেনি। রহমান সাহেব ধোপার দোকান থেকে পাঞ্জাবি ইস্ত্রি করে আনলেন। মেয়ে বাড়ি ফেরার আগেই তৈরি হয়ে থাকবে, যেন তার কারণে দেরি না হয়। মীরা বলল, বাবা তুমি এমন সেজেগুজে বসে আছো কেন? দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছ। রহমান সাহেব জবাব দিলেন না। মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। রাতে বাইরে খেতে যাওয়ার কথা মীরাকে বলতে পারতেন, বললেন না, কারণ মীরা খেতে যাচ্ছে না। শুধু তিনি আর চিত্রা। এতে মীরা মনে কষ্ট পেতে পারে। অল্প বয়সী মেয়েরা খুব সহজেই কষ্ট পায়। মীরা বলল, যত দিন যাচ্ছে তুমি যে ততই বদলে যাচ্ছ, এটা কি জানো? মাঝে মাঝে তোমাকে দেখে মনে হয় তুমি আমাদের চিনতে পারছো না। মনে হয় তুমি এ বাড়ির কেউ না। তুমি একটা ফার্নিচার। আপার বিয়ে হচ্ছে, এত হইচই। তুমি কিন্তু নির্বিকার। উত্তেজনায় মা রাতে ঘুমোতে পারছে না, তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে। আর তুমি দিব্যি নিজের মতো আছো। যে ছেলের সঙ্গে আপার বিয়ে হচ্ছে, তুমি তার নাম পর্যন্ত জানো না। নাম জানবো না কেন? নাম জানি। বলো, নাম বলো। রহমান সাহেব বিপদে পড়ে গেলেন। তিনি নাম মনে করতে পারছেন না। তার মনে ক্ষীণ সন্দেহ হলো। নামটা তাকে বলাই হয়নি। নাম মনে করার চেষ্টা করতেই একটা নাম তার মনে পড়ল, লাইলি মজনুর মজনু। কিন্তু মজনু ছেলেটার নাম না। কি চুপ করে আছো কেন? নাম বলো। ভুলে গেছি, আমার কিছু একটা হয়েছে, নাম মনে করতে পারি না। ওই দিন অফিসে বড় সাহেবের সঙ্গে কথা বলছি, বড় সাহেব নাম জানতে চাইলেন। আর তো দেখি নাম মনে পড়ে না। কিছুক্ষণ পরে মনে পড়েছে। তোমার ধারণা আপার বরের নাম তোমার কিছুক্ষণ পরে মনে পড়বে? হুম। মনে পড়লে তো ভালোই, আমাকে জানিও। আর যদি মনে না পড়ে, সেটাও আমাকে জানিও। মা তোমাকে ধরবে। আমাকে ধরবে কেন? এতক্ষণ যে আমি তোমাকে ধরলাম, সবই মার কথা। মা বলেই রেখেছে, আজ তোমাকে জিজ্ঞেস করে জেনে নেবে তুমি কিছু জানো কি না। রহমান সাহেব চিন্তিত গলায় বললেন, ছেলের নাম বলো। মনে করে রাখি। ছেলের নাম আহসান খান, ম্যারিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবা জামাল উদ্দিন খান, চার্টার অ্যাকাউন্টেন্ট। এখন ওনার নানান ব্যবসা আছে। আলফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উনি মালিক। ছেলের দাদা সাবিউল্লাহ খান সোহরাওয়ার্দীর আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মনে থাকবে? একটা কাগজে লিখে দে। এত কিছু কীভাবে মনে থাকবে? সেটাই ভালো, লিখে দিচ্ছি। তুমি বসে বসে মুখস্থ করো। আজ তোমার মহাবিপদ। মা তোমার উপর খুব রেগে আছে। কেন? কেন তা যথাসময়ে জানবে, এবং আমি মার সঙ্গে একমত। তোমার উপর রাগ করার কারণ মার আছে। রাত 9টা বেজে গেছে, চিত্রা তার মাকে নিয়ে এখনও ফেরেনি। রহমান সাহেবের খিদে নাড়ি জ্বলে যাচ্ছে। তিনি একটু চিন্তিত বোধ করছেন।